নদীতে ডুবে যাওয়া এক কোটিপতি মেয়ের প্রাণ বাঁচালো এক রিকশাওয়ালা। কয়েক বছর পর ঋণ শোধ করতে গ্রামে ফিরলে কেঁদে উঠল মানবতা। বন্ধুরা, সুরজপুর গ্রামটি ছিল ছোট এবং সাধারণ। চারদিকে ক্ষেত, দূর পর্যন্ত বিস্তৃত সবুজ, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী। উপর থেকে দেখতে সেই নদীটি ছিল অত্যন্ত সুন্দর। পরিষ্কার জল, রোদে ঝিকিমিকি করা ঢেউ, তীরে ঘন ঘাস আর মাঝে মধ্যে পাখিদের ডাক। কিন্তু গ্রামবাসীরা ভালো করেই জানত যে এই সৌন্দর্য কেবলই লোক দেখানো। নদীর স্রোত যে কোনো সময় প্রবল হয়ে উঠত। মাঝ নদীতে গভীর ঘূর্ণি তৈরি হতো, যা নিঃশব্দে মানুষকে নিজের কবজায় নিয়ে নিত এবং নিচে টেনে নিয়ে যেত। এর আগে অনেকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। গ্রামবাসীরা শিশুদের কড়া নির্দেশ দিত যেন তারা তীরের থেকে দূরে থাকে, কিন্তু বাইরে থেকে আসা মানুষজন এই বিপদ বুঝতে পারত না। জল দেখে তারা প্রলুব্ধ হতো এবং কিছু না ভেবেই নেমে পড়ত। এক গ্রীষ্মের দুপুর ছিল, সূর্য মাথার ওপরে। গ্রামের কাছে নদীর তীরে একটি চকচকে দামি বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক তরুণী নামল। বয়স প্রায় ২০-২২ বছর। ফর্সা গায়ের রং, লম্বা চুল যা পরিপাটি করে বাঁধা ছিল, দামি পোশাক, বড় সানগ্লাস আর চলনবলনে শহরের নিশ্চিন্ত ভাব পরিষ্কার ফুটে উঠছিল। তার নাম ছিল প্রিয়া। সে শহরের এক মস্ত বড় শিল্পপতির একমাত্র মেয়ে ছিল। তাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, বড় বড় কারখানা, বিদেশে সম্পত্তি, বিলাসবহুল জীবনযাত্রা। প্রিয়ার জীবন সবসময় ঐশ্বর্য আর আরামের মধ্যে দিয়ে কেটেছিল। কিন্তু ছোটবেলার কয়েক বছর সে এই সুরজপুর গ্রামেই কাটিয়েছিল। তার বাবার কোনো পুরনো ব্যবসা এখানে ছিল, তাই পরিবার কিছু সময় গ্রামে থাকত। এখন অনেক বছর পর প্রিয়া তার এক বান্ধবীর সাথে এখানে ঘুরতে এসেছিল। গাড়ি থেকে নামতেই প্রিয়ার নজর নদীর ওপর পড়ল। ছোটবেলার স্মৃতিগুলো আচমকা তাজা হয়ে উঠল। তার মনে পড়ল ছোটবেলায় সে এই তীরে খেলা করত, পা জলে ডুবিয়ে বসে থাকত, পাথর ছুঁড়ে ঢেউ বানাত। আজ জল আরও বেশি পরিষ্কার এবং আকর্ষণীয় লাগছিল। রোদের কিরণ জলে পড়ে ঝিকিমিকি করছিল। প্রিয়া হেসে তার বান্ধবীকে বলল, চলো না একটু জলে পা ডুবিয়ে বসি, গরমে খুব আরাম পাওয়া যাবে। বান্ধবী সঙ্গে সঙ্গে মানা করল, প্রিয়া পাগল হয়ে গেলে নাকি? গ্রামবাসীরা পরিষ্কার বলেছে যে নদী খুব বিপজ্জনক, গভীরতা অনেক বেশি, ঘূর্ণি তৈরি হয়, যা কিছু হতে পারে। কিন্তু প্রিয়ার ওপর তখন শহরের হাওয়া সাওয়ার ছিল। সে খুব ভালো সাঁতার জানত। শহরের সুইমিং পুলে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত। সে হেসে বলল, আরে ভাই, কিছুই হয় না, আমি তো খুব ভালো সাঁতার কাটতে পারি, শুধু একটু পা ভিজিয়ে আসছি, তুমি কত ভীতু। এতটুকু বলে সে তার দামি জুতো খুলল, ব্যাগটা গাড়িতে রাখল এবং ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল। বান্ধবী গাড়ির কাছে দাঁড়িয়ে দুশ্চিন্তার সাথে দেখতে থাকল। শুরুতে সবকিছু খুব মজার মনে হচ্ছিল। জল ছিল ঠান্ডা, যা পায়ে সতেজতা দিচ্ছিল। প্রিয়া আরও কিছুটা এগিয়ে গেল। জল এখন হাঁটু পর্যন্ত পৌঁছে গেল। সে হাসতে হাসতে বান্ধবীর দিকে ঘুরে তাকিয়ে বলল, দেখো কত ভালো লাগছে, তুমিও এসো না। বান্ধবী আবার মানা করল, কিন্তু প্রিয়া শুনল না। সে আরও এগিয়ে গেল। জল কোমর পর্যন্ত চলে এলো। তার মনে হলো যেন শৈশব ফিরে এসেছে। হঠাৎ তার পা পিছলে গেল। নিচ থেকে এক প্রবল টান অনুভব করল সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক ঘূর্ণি তাকে নিজের গ্রাসে নিয়ে নিল। জল তাকে ঘোরাতে শুরু করল। প্রিয়া ঘাবড়ে গেল। সে হাত পা ছুঁড়তে শুরু করল, মাথা উপরে তোলার চেষ্টা করল, কিন্তু প্রতিবার জল মুখে চলে আসছিল, শ্বাস ফুলে উঠছিল। সে একবার জোরে চিৎকার করার চেষ্টা করল, বাঁচাও বান্ধবী, কিন্তু সেই আওয়াজ জলেই চাপা পড়ে গেল। শরীর ভারী হতে শুরু করল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার মনে হলো এবার সব শেষ। ঠিক সেই সময়ে নদীর ওপরে তৈরি পুরনো কাঠের পুল পার হচ্ছিল এক রিকশাওয়ালা। তার নাম ছিল অজয়। বয়স ৩০-এর কাছাকাছি। সাধারণ গড়ন, পরিশ্রমের কারণে মুখটা তামাটে হয়ে গিয়েছিল। পোশাক ছিল সাদাটে আর ছেঁড়াখোড়া। সারাদিন রিকশা চালাত সে। আশেপাশের এলাকায় সাওয়ারি বহন করত। সন্ধে হয়ে গিয়েছিল, সে বাড়ি ফিরছিল। রিকশায় কোনো সাওয়ারি ছিল না। হঠাৎ তার নজর নিচে নদীর ওপর পড়ল। দূরে জলে ত্বকে হাত পা ছুটতে দেখল সে। প্রথমে মনে হলো হয়তো কেউ মাছ ধরছে বা খেলা করছে, কিন্তু পরক্ষণেই বুঝল যে কেউ ডুবছে। অজয় রিকশার সঙ্গে সঙ্গে থামাল। পুলে আরও ২-৪ জন লোক ছিল। কেউ বলল, আরে ভাই, কেউ ডুবছে। অন্যজন বলল, স্রোত খুব প্রবল, এখন আর কিছু করা সম্ভব নয়, এবার তো গেল কেউ। কেউ ভয়ের চোটে পিছিয়ে গেল। কিন্তু অজয় কিছুই ভাবল না যে সামনে কে ডুবছে, ভাবল না জল কতটা বিপজ্জনক, এমনকি সে নিজে বাঁচবে কিনা তাও ভাবল না। তার মাথায় শুধু একটা কথা এলো, কোনো মানুষ বিপদে পড়েছে। সে রিকশাটা ওখানেই রাস্তার ওপর ছাড়ল এবং পুলের রেলিংয়ে চড়ে সোজা নদীতে ঝাঁপ দিল।
জলের ঠান্ডা ঝাপটা লাগলো তার গায়ে। প্রবল স্রোত তাকেও ঘোরাতে লাগল। এক মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল। কিন্তু অজয় গ্রামের ছেলে ছিল। নদীর সাথে তার অভ্যাস ছিল। ছোটবেলা থেকেই সাঁতার কাটত। সে নিজেকে সামলে নিল এবং সাঁতরে সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে প্রিয়া ডুবছিল। প্রিয়া ততক্ষণে প্রায় অচেতন হয়ে গিয়েছিল। তার শরীর জলের ওপর ভাসছিল, কিন্তু শ্বাস খুব কম বাকি ছিল। অজয় পুরো শক্তি দিয়ে তাকে কোমর থেকে ধরল। এবার দুজন মানুষ। স্রোত আরও তীব্র হয়ে উঠল। অনেকবার মনে হচ্ছিল যে দুজনেই ডুবে যাবে। বারবার জল মুখে আসছিল, শ্বাস আটকে রাখতে হচ্ছিল। কিন্তু অজয় তার বাঁধন আলগা করল না। সে পা দিয়ে সাঁতরাচ্ছিল আর হাত দিয়ে প্রিয়াকে ওপরে তুলে রাখছিল। ধীরে ধীরে লড়াই করতে করতে সে প্রিয়াকে তীরের দিকে টেনে নিয়ে আসতে থাকল। অবশেষে দীর্ঘ কসরতের পর দুজন তীরে এসে পৌঁছল। দুজনেই কোনো মতে তীরের মাটিতে আছড়ে পড়ল। অজয় হাঁপাচ্ছিল, শরীর কাঁপছিল। প্রিয়ার মুখ দিয়ে জল বেরোচ্ছিল। সে অজ্ঞান ছিল। পুলের ওপর দাঁড়িয়ে থাকা লোকগুলো দৌড়ে এলো। কেউ প্রিয়ার মুখ পরিষ্কার করল, কেউ বুকে চাপ দিল। কিছুক্ষণ পর প্রিয়া জোরে কেসে উঠল। ভেতর থেকে জল বেরিয়ে এলো এবং শ্বাস ফিরে এলো। সে বেঁচে গেল। প্রিয়ার বান্ধবী কাঁদতে কাঁদতে দৌড়ে এলো। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকল। আশেপাশের গ্রামবাসীরা জড়ো হয়ে গেল। কেউ অজয়ের পিঠ চাপড়ে দিচ্ছিল, কেউ ভগবানের নাম নিচ্ছিল। কিন্তু অজয় চুপচাপ একটা পাথরের ওপর বসে রইল। তার কাপড় ভিজে ছিল, শরীরে ব্যথা ছিল, কিন্তু মুখে কোনো অহংকার ছিল না। যখন অ্যাম্বুলেন্স এলো এবং প্রিয়াকে স্ট্রেচারে করে নিয়ে গেল, তখনও অজয় কিছুই বলল না। সে তার ভেজা রিকশাটা তুলল এবং ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। সে জানত না যে যাকে সে বাঁচালো সে কোটি টাকার মালিক, আর প্রিয়াও জানত না যে এক সাধারণ রিকশাওয়ালা তার প্রাণ বাঁচিয়েছে। অজয়ের কাছে এটা কোনো বড় বীরত্ব ছিল না। তার জন্য এটা কেবল সেটাই ছিল যা সেই মুহূর্তে সঠিক মনে হয়েছিল, একজন মানুষের সাহায্য করা। বাড়ি পৌঁছলে মা জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো কেন? অজয় শুধু বলল, নদীতে একজনকে বাঁচাচ্ছিলাম। মা তার দিকে তাকাল, চোখ ভিজে এলো এবং বলল, ভগবান তোকে ভালো রাখুন। সেই রাতে অজয়ের খুব জ্বর এলো, শরীর ভেঙে আসছিল, কিন্তু সে কারোর কাছে কোনো অভিযোগ করল না। পরের দিন সকালে আবার সেই রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। জীবন আগের মতোই চলতে থাকল। প্রিয়া শহরের সবথেকে বড় হাসপাতালে ভর্তি হল। ডাক্তাররা পরিষ্কার বলেছিলেন যে সে অল্পের জন্য বেঁচেছে, আর কয়েক মিনিট দেরি হলে কিছু করার থাকত না। অনেক দিন পরীক্ষা নিরীক্ষা, ওষুধ আর বিশ্রামের পর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। বান্ধবী সব ব্যাপার সামলে নিয়েছিল। ড্রাইভার আর গাড়ি সেখানেই ছিল। অবশেষে সে তার সেই ঝকঝকে দুনিয়ায় ফিরে গেল। দামি গাড়ি, উঁচু ইমারত, অফিসের মিটিং, বিদেশি ক্লায়েন্ট, লাক্সারি হোটেল আর পার্টি, সব কিছু আগের মতো চলতে শুরু করল। বাইরে থেকে দেখতে তার জীবন নিখুঁত মনে হতো। লোকে বলতো, প্রিয়া কত ভাগ্যবান, কত সফল। কিন্তু ভেতর থেকে সব কিছু আগের মতো থাকল না। রাতে যখন লাইট বন্ধ করত, তখন তার ঘুম আসত না। হঠাৎ চোখ খুলে যেত আর বুক ধরফর করতে থাকত। তার সেই জলের টান মনে পড়ত, শ্বাস আটকে যাওয়া, মুখে জল ঢুকে যাওয়া, চারদিকে অন্ধকার। সে বালিশে মুখ গুজে কাঁদত, তারপর নিজেকে বোঝাতো যে সব শেষ হয়ে গেছে। কিন্তু মনের কোনো এক কোণায় একটা প্রশ্ন বারবার বিঁধত, আসল আমাকে কে বাঁচিয়েছিল? সে কখনো জানার চেষ্টা করেনি। হয়তো ভয় ছিল যে যদি নাম জানা যায় তবে ঋণের বোঝা আরও ভারী হয়ে যাবে, অথবা হয়তো তার মনে হয়েছিল ভাগ্যই তাকে বাঁচিয়ে দিয়েছে। সে নিজেকে আরও বেশি কাজে ব্যস্ত করে তুলল। কোম্পানির কাজ বাড়তে থাকল। বাবা ধীরে ধীরে সব দায়িত্ব তার ওপর সঁপে দিলেন। এখন সে নিজেই বড় বড় সিদ্ধান্ত নিত। মিডিয়ায় তার প্রশংসা হতো, ম্যাগাজিনের কভারে ছবি আসত, অ্যাওয়ার্ড শোতে স্পিচ দিত, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। লোকে তাকে সফল বিজনেস ওমেন বলতো। কিন্তু প্রতিটি প্রশংসার পর তার শূন্যটা আরও গভীর হতো। রাতগুলো আগের চেয়েও বেশি অস্থির হয়ে উঠল। এখন তো দিনেও হঠাৎ সব কিছু থামিয়ে সে জানলা দিয়ে বাইরে তাকাতো আর ভাবত, আমি এত কিছু কেন করছি, কার জন্য? অন্যদিকে অজয়ের জীবনে কোনো পরিবর্তন এলো না। গ্রামে কিছুদিন লোক বলাবলি করল যে অজয় শহরের বড় লোকের মেয়েকে বাঁচিয়েছে। কেউ বলতো তার খুব সাহস, কেউ বলতো ভগবান ভালো করেছেন। কিন্তু ধীরে ধীরে কথা শেষ হয়ে গেল। কোনো খবরের কাগজের লোক এলো না, কোনো সম্মান পেল না, কোনো পুরস্কারও না। অজয় নিজেও এটাই চেয়েছিল।
সে সকালে উঠত, মায়ের জন্য চা বানাতো, রিক্সা পরিষ্কার করত আর বেরিয়ে পড়ত। সারাদিন রোদে বৃষ্টিতে সাওয়ারি বইত, সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরত। মা এখন বেশ বৃদ্ধা হয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে কষ্ট হতো। ঘরে শুধু এই দুজনই ছিল। বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। মাঝে মধ্যে পুল দিয়ে যাওয়ার সময় অজয় নিচের নদীর দিকে তাকিয়ে নিত। বুকটা হালকা কেঁপে উঠত। তারপর সে নজর সরিয়ে নিত। তার কাছে সেই দিনটি ছিল শুধুই একটি অতীত মুহূর্ত। সে কখনো ভাবত না যে সে কোনো বড় কাজ করেছে। তার মনে শুধু এটুকুই ছিল, সেই মুহূর্তে একজন মানুষ ডুবছিল, সে সাহায্য করেছে। যদি অন্য কেউ হতো তবে সেও হয়তো এটাই করত। মানবতার এটাই মানে ছিল তার কাছে। বছরের পর বছর কেটে গেল, ৫-৬ বছর। সুরাজপুর গ্রাম আগের মতোই অনুন্নত থাকল। স্কুল বলতে একটা ভাঙাচোরা ঘর ছিল, যেখানে মাঝে মধ্যে একজন শিক্ষক আসতেন। হাসপাতাল বলতে কিছু ছিল না। ছোট অসুখেও শহরে ছুটতে হতো। রাস্তাঘাট কাঁচা, বর্ষায় কাদা, আর নদী আজও ততটাই বিপজ্জনক। মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটত, আর গ্রামবাসীরা আক্ষেপ করত। প্রিয়া এখন কোম্পানির পূর্ণ মালিক ছিল। সে অনেক নতুন প্রজেক্ট শুরু করল। কোম্পানির নাম সারা দেশে ছড়িয়ে পড়ল। সে নিজে এক বড় ব্র্যান্ড হয়ে উঠেছিল। মানুষ তার থেকে ব্যবসার টিপস নিত। অল্পবয়সী মেয়েরা তাকে নিজেদের রোল মডেল মনে করত। কিন্তু সাফল্য যত বাড়ল, রাতের অস্থিরতাও তত বাড়ল। এখন তো দিনেও হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে যেত তার কাছে। তার সেই জল মনে পড়ত। একদিন কোম্পানির এক বড় সামাজিক অনুষ্ঠানে প্রিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অনেক সংস্থা তাদের রিপোর্ট পেশ করছিল। এক সংস্থা গ্রামীণ এলাকায় নদী দুর্ঘটনার উপর কাজ করছিল। তাদের প্রেজেন্টেশনে ছবি দেখানো হচ্ছিল, পুরনো পুল, বিপজ্জনক নদী, দুর্ঘটনা। হঠাৎ স্ক্রিনে সুরাজপুর গ্রামের নাম ভেসে উঠল। সেই পুরনো পুল, সেই নদী। প্রিয়ার বুক জোরে ধরফর করতে লাগল। সে সামনে ঝুঁকে মন দিয়ে দেখল। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর প্রিয়া সেই সংস্থার প্রতিনিধিকে আটকাল। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, সুরাজপুর গ্রামে কয়েক বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল না? এক মেয়ে ডুবছিল। প্রতিনিধি মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়েছিল। এক বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। গ্রামের এক রিকশাওয়ালা পুল থেকে ঝাঁপ দিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে এনেছিল। নাম অজয়। খুব সাধারণ মানুষ। আজও সেই গ্রামেই রিকশা চালায়। প্রিয়ার শ্বাস যেন থমকে গেল। তার চোখ ভিজে এলো। বছরের পর বছর যে প্রশ্নটি তার ভেতর চাপা ছিল, তার উত্তর পাওয়া গেল। সেই রাতে সে বাড়ি ফিরে অনেকক্ষণ ঘুমাতে পারল না। অজয়ের নাম তার মনে বারবার প্রতিধ্বনিত হতে থাকল। তার মনে হলো তার সমস্ত সাফল্য, তার পুরো জীবন আসলে এক অজানা রিকশাওয়ালার সেই এক ঝাঁপ দেওয়ার ফল। এখন ঋণের একটা নাম পাওয়া গিয়েছিল, আর এবার সেই ঋণ শোধ করার সময় এসে গিয়েছিল। পরের দিন সকালে প্রিয়া অফিসে পৌঁছাল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। মিটিংয়ে বসে থাকলেও কিছু শুনতে পাচ্ছিল না। তার মাথায় শুধু একটা নাম ঘুরছিল, অজয়। দুপুরে সে তার সবথেকে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে ডাকল আর বলল, সুরাজপুর গ্রামের পুরো ডিটেল চাই। স্কুল, হাসপাতাল, রাস্তা, নদীর অবস্থা, জীবনযাপন, সব কিছু, আজ সন্ধ্যার মধ্যে। অ্যাসিস্ট্যান্ট অবাক হল, কিন্তু প্রিয়ার মুখের গুরুত্ব দেখে কিছু বলল না। সন্ধে নাগাদ একটা মোটা রিপোর্ট প্রিয়ার টেবিলে ছিল। সে গভীর রাত পর্যন্ত একা বসে সব রিপোর্ট পড়ল। গ্রামের অবস্থা দেখে তার মন ভারী হয়ে গেল। স্কুল ছিল একটা ভাঙাচোরা ঘর, যেখানে শিক্ষক ঠিকমতো আসতেন না। বাচ্চারা পড়াশোনা থেকে বঞ্চিত থাকত। হাসপাতাল ছিল না, অসুস্থ হলে শহরে দৌড়াতে হতো। আর রাস্তা এতটাই খারাপ ছিল যে অনেক সময় রোগী পথেই মারা যেত। রাস্তা কাঁচা, বর্ষায় কাদার নরক। নদী আজও বিপজ্জনক। কোনো রেলিং নেই, কোনো সতর্কবার্তার বোর্ড নেই। বছরে একটা দুটো দুর্ঘটনা ঘটতই। প্রিয়া বুঝল যে শুধু থ্যাংক ইউ বলে বা কিছু টাকা দিয়ে এই ঋণ শোধ হবে না। এই ঋণ শুধু অজয়ের প্রতি ছিল না, এই ঋণ ছিল গ্রামের সেই প্রতিটি শিশুর প্রতি যারা পড়াশোনা করতে পারে না, সেই প্রতিটি রোগীর প্রতি যারা চিকিৎসা পায় না, সেই প্রতিটি মানুষের প্রতি যারা রোজ নদীর ভয়ে বেঁচে থাকে। সে সিদ্ধান্ত নিল গ্রামটা বদলে ফেলবে, কিন্তু এমনভাবে যাতে অজয় কখনো বুঝতে না পারে যে এই সব তার জন্য হচ্ছে। যদি অজয় জানতে পারে যে এটা উপকারের প্রতিদান, তবে সে হয়তো কখনো গ্রহণ করবে না। সে এতটাই সাধারণ আর আত্মমর্যাদা সম্পন্ন ছিল। প্রিয়া একটা আলাদা ট্রাস্ট বানালো, নাম রাখল আসলা। কোম্পানির নাম থেকে একেবারে আলাদা। তার কড়া নির্দেশ ছিল, তার নাম বা কোম্পানির নাম যেন কোথাও না আসে। কোনো উদ্বোধন অনুষ্ঠান হবে না, কোনো ফিতে কাটা হবে না, কোনো ফটো তোলা হবে না, কোনো মিডিয়া থাকবে না। কাজ চুপচাপ শুরু হবে আর চুপচাপ শেষ হবে। প্রথমে স্কুল, পুরনো জায়গাতেই নতুন বিল্ডিং, ভালো ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ, কম্পিউটার রুম।
তারপর ছোট কিন্তু সম্পূর্ণ হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ, বেসিক মেশিন, অ্যাম্বুলেন্স। নদীর ধারে মজবুত লোহার রেলিং, বড় বড় সতর্কবার্তার বোর্ড, জায়গায় জায়গায় লাইফ জ্যাকেট আর দড়ি। রাস্তাগুলো পাকা করার ব্যবস্থা হলো, যাতে বর্ষায় গ্রাম বিচ্ছিন্ন না হয়ে যায়। সবকিছু এমনভাবে করা হলো যাতে গ্রামটি নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারে, কারোর উপর নির্ভরশীল না হয়। কাজ শুরু হতে কয়েক সপ্তাহ লাগল। একদিন গ্রামে শ্রমিকরা পৌঁছল। ট্রাক ভরে ভরে মালপত্র আসতে শুরু করল, ইট, সিমেন্ট, রড, লোহা। গ্রামবাসীরা অবাক ছিল। কেউ বলল বোধহয় সরকারের কোনো বড় প্রজেক্ট, কেউ বলল কোনো বড় শেঠ দান করেছে হয়তো। অজয়ও সব দেখছিল। সে শুরুতেই আন্দাজ করতে পেরেছিল যে এর পেছনে প্রিয়া আছে, কিন্তু সে মুখ বন্ধ রাখল। সে তার রিকশা চালাতে থাকল। সন্ধ্যায় বাচ্চাদের পড়াতে লাগল। ধীরে ধীরে গ্রামের পরিবেশ পাল্টাতে শুরু করল। স্কুলের ভিত খোঁড়া হলো, দেওয়াল তোলা হলো, ছাদ দেওয়া হলো। হাসপাতালের বিল্ডিংও দ্রুত উঠতে থাকল। নদীর ধারে রেলিং লেগে গেল। বড় বড় লাল বোর্ড লাগল, যাতে লেখা ছিল বিপজ্জনক এলাকা, জলে নামবেন না। এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি এলো। নদী উপচে পড়ল। জলের স্রোত এতটাই তীব্র যে আগে হলে কোনো না কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটত। লোক ভয়ের চোটে পুলে জড়ো হয়ে গেল। কিন্তু এবার দৃশ্যটি আলাদা ছিল। রেলিংয়ের কারণে কেউ ধারের দিকে যাচ্ছিল না। বোর্ডগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। বাচ্চারাও দূর থেকে দেখছিল। অজয় অনেকক্ষণ নদীকে দেখল। তার প্রথমবার মনে হল যে পরিবর্তন শুধু ইট পাথর দিয়ে আসে না, নিরাপত্তা আর চিন্তা দিয়েও আসে। সেই রাতেই প্রিয়া শহরে খবর পেল যে গ্রামে জল বেড়েছে। তার বুক কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে ট্রাস্টের লোকাল কোঅর্ডিনেটরকে ফোন করল। জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? উত্তর এলো, হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটেনি। নতুন রেলিং আর বোর্ডের কারণে সব সামলে নেওয়া গেছে। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সে নিজে গ্রামে গেল না। তার মনে হল প্রতিবার পৌঁছানো জরুরি নয়, মানুষের ওপর ভরসা করাও দায়িত্বের অংশ। তারপর একদিন অজয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অনবরত পরিশ্রম, বৃষ্টিকে ভেজা আর ক্লান্তির কারণে জ্বর প্রবল হয়ে উঠল। শরীর ভেঙে আসছিল। গ্রামবাসীরা তাকে নতুন হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল তখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু প্রাথমিক সুবিধা শুরু হয়ে গিয়েছিল। ডাক্তার তাকে দেখলেন, ওষুধ দিলেন এবং বিশ্রামের পরামর্শ দিলেন। অজয় বিছানায় শুয়ে রইল। প্রথমবার তার উপলব্ধি হল যে সে শুধু অন্যদের জন্য নয়, নিজের জন্যও জরুরি। খবর প্রিয়ার কাছে পৌঁছাল। সে সেই সন্ধ্যায় গ্রামে এলো। হাসপাতালের ছোট সেই ঘরে অজয়কে দেখে তার মন ভরে এলো। অজয়কে দুর্বল দেখাচ্ছিল, মুখ ফ্যাকাশে, চোখ ক্লান্ত, কিন্তু নজরে সেই একই স্থিরতা ছিল। প্রিয়া ধীরে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? অজয় হালকা হাসল এবং বলল, ঠিক আছে, ওষুধ পেয়ে গেছি, জলদি বাড়ি চলে যাব। প্রিয়া আরও কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ বেরোল না। সে ডাক্তারের সাথে কথা বলল, সব ব্যবস্থা দেখল আর চুপচাপ বাইরে চলে এলো। তার মনে হল অজয়ের কোনো সহানুভূতির প্রয়োজন নেই, শুধু সম্মান চাই, আর সেটাই সে দিতে চাইছিল। কাজ দ্রুত গতিতে চলছিল। স্কুল প্রায় তৈরি হয়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছিল। গ্রামে এক নতুন আশার আলো জাগছিল। ঋণ শোধ করা হচ্ছিল, কোনো চেক দিয়ে নয়, বরং সেই প্রতিটি ছোট পদক্ষেপ দিয়ে যা জীবনকে সহজ আর সুরক্ষিত বানায়। আর এই সব কিছু চুপচাপ হচ্ছিল, কোনো কাউকে বুঝতে না দিয়ে যে এটি একটি পুরনো ঝাঁপ দেওয়ার প্রতিদান। সময় বয়ে গেল। সুরজপুর গ্রাম এখন আর আগের মতো নেই। নতুন স্কুল পুরোপুরি তৈরি হয়ে গেছে। সকাল সকাল বাচ্চাদের পড়াশোনার আওয়াজ, হাসি ঠাট্টা আর দৌড়াদৌড়ির শব্দ পুরো এলাকায় ছড়িয়ে পড়ত। ক্লাসরুমগুলো রঙিন ছিল। টেবিল চেয়ারে বাচ্চারা সোজা হয়ে বসত। ব্ল্যাকবোর্ডে পরিষ্কার লেখা থাকত। লাইব্রেরিতে বই ছিল। খেলার মাঠ ছিল, যেখানে বাচ্চারা ক্রিকেট খেলত, দৌড়াত। নতুন শিক্ষকরা নিয়মিত আসতেন, পড়াতেন আর বাচ্চাদের সাথে স্বপ্নের কথা বলতেন। কেউ ডাক্তার হতে চাইত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আগে যেখানে বাচ্চারা খেতে কাজ করত বা এমনিই খেলে বেড়াত, এখন তারা স্কুলের ঘণ্টা শুনে দৌড়ে আসত। হাসপাতালও পুরোপুরি চলতে লাগল। ছোট হলেও সব জরুরি সুবিধা ছিল। ডাক্তার আর নার্স গ্রামেই থাকতে শুরু করেছিলেন। জ্বর, ক্ষত, প্রসব বা ছোটখাটো সব অসুখ ওখানেই ঠিক হয়ে যেত। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত। গ্রামবাসীরা এখন আর শহরের লম্বা, দামি আর বিপজ্জনক চক্কর কাটত না। নদীর ধারের রেলিং আর সতর্কবার্তা বোর্ড অনেক প্রাণ বাঁচিয়েছিল। মানুষ এখন সাবধান থাকত। বাচ্চারা দূর থেকে দেখত আর বড়রা তাদের বোঝাত। পাকা রাস্তা হয়ে গিয়েছিল। বর্ষায় কাদা হতো না। গাড়িগুলো অনায়াসে আসা যাওয়া করতে পারত। অজয়ের রুটিন বাইরে থেকে একই রকম ছিল। সকালে রিকশা নিয়ে বের হওয়া, সারাদিন পরিশ্রম আর সন্ধ্যায় ফেরা। কিন্তু এখন সন্ধ্যায় সে স্কুলের কাছে থামত।
বাচ্চারা তার কাছে দৌড়ে আসত। সে তাদের অতিরিক্ত পড়াশোনা করাতো, অক্ষর মেলানো, সংখ্যা গোনা, ছোট ছোট গল্প শোনানো। বাচ্চারা তাকে আঁকড়ে ধরত। কেউ জিজ্ঞেস করত, অজয় ভাইয়া, আমি কি পাইলট হতে পারবো না? সে হেসে বলতো, পরিশ্রম করো, আকাশও ছোট মনে হবে। সে নিজেকে সেই বাচ্চাদের মধ্যে দেখত, সেই একই জিজ্ঞাসা, সেই স্বপ্ন, সেই দারিদ্র্য। এখন গ্রামবাসীরা তাকে অন্য চোখে দেখত। কেউ হিরো বলতো না, কিন্তু যখনই কোনো বিপদ আসত সবার আগে অজয়ের দিকেই তাকাত। সে গ্রামের এক না বলা কণ্ঠস্বর হয়ে উঠেছিল। প্রিয়া শহরে নিজের কোম্পানি সামলাচ্ছিল, বড় বড় সিদ্ধান্ত নিত, আন্তর্জাতিক মিটিং করত। কিন্তু এখন তার জীবনে একটা ভারসাম্য এসে গিয়েছিল। প্রতি মাসে ট্রাস্টের রিপোর্ট দেখত, যদি কোথাও কোনো খামতি থাকত তবে চুপচাপ পূরণ করে দিত। সে ইচ্ছে করেই গ্রামে কম যেত। তার মনে হতো গ্রামের এখন মালিক নয়, অংশীদার প্রয়োজন। ট্রাস্টের দায়িত্ব ধীরে ধীরে গ্রামের লোকেদের ওপরেই সঁপে দেওয়া হয়েছিল। এখন সিদ্ধান্ত ওরাই নিত। স্কুলে কি পড়ানো হবে, হাসপাতালে কোন ওষুধ রাখা হবে, শহর থেকে শুধু সাহায্য পাওয়া যেত। একদিন গ্রামে বাচ্চারা একটা ছোট অনুষ্ঠান রাখল। কোনো বড় আয়োজন নয়, স্রেফ নিজেদের খুশির জন্য। গান গাইল, কবিতা শোনালো, ছোট নাটক করল। অজয় বাচ্চাদের সাথেই বসেছিল। প্রিয়া দূরে এক গাছের নিচে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। এক ছোট মেয়ে সামনে এলো আর কবিতা শোনালো, জলের ভয় নিয়ে, ডুবে যাওয়া নিয়ে, আর তারপর কারুর হাত ধরে বাইরে আসার ওপর। প্রিয়ার চোখ ভিজে এলো। তার মনে হলো সেই কবিতায় যেন তার পুরো জীবন মিশে গেছে। ভয়, অন্ধকার, আর তারপর এক অজানা হাত যা জীবন ফিরিয়ে দেয়। অনুষ্ঠান শেষ হবার পর গ্রামের বড়রা অজয়ের কাছে এলেন। বললেন, বেটা, তুই সেদিন শুধু একটা প্রাণ বাঁচাসনি, তুই পুরো গ্রামের দিশা বদলে দিয়েছিস। আজ এই স্কুল, এই হাসপাতাল, এই নিরাপত্তা, সব তোর সেই ঝাঁপ দেওয়ার অবদান। অজয় মাথা নিচু করে নিল, ধীরে বলল, আমি কিছুই বদলাইনি, শুধু এক মুহূর্তে যা সঠিক মনে হয়েছে তাই করেছি, বাকি সব ওপরওয়ালার মেহেরবানি। সেই সন্ধ্যায় পুলে প্রিয়া আর অজয়ের দেখা হল। সূর্য ডুবছিল, নদী শান্ত হয়ে বইছিল, যেন কিছুই হয়নি। প্রিয়া জিজ্ঞেস করল, সেদিন কি তোমার সত্যিই ভয় লাগেনি? অজয় কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভয় খুব লেগেছিল। জল ঠান্ডা ছিল, স্রোত তীব্র ছিল, অনেকবার মনে হয়েছিল দুজনেই ডুবে যাব, কিন্তু সেই মুহূর্তে অন্য কারোর প্রাণ নিজের প্রাণের চেয়ে বড় মনে হচ্ছিল। প্রিয়া নজর নিচু করে নিল, বুঝল যে বীরত্ব ভয় না পাওয়ার মধ্যে নয়, ভয়ের পরেও সঠিক কাজ করার মধ্যে থাকে। সে মনে মনে ঠিক করল যে এই ঋণ কখনো পুরোপুরি শেষ হবে না, আর হওয়াও উচিত নয়। এই ঋণই তাকে সঠিক পথে রাখবে, মনে করিয়ে দিতে থাকবে যে জীবন কতটা অমূল্য। এক রাতে গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। লোক ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আকাশ পরিষ্কার ছিল, তারাগুলো ঝিকিমিকি করছিল। প্রিয়া আর অজয়ও বাইরে ছিল, কিছুটা দূরে দাঁড়িয়ে। অন্ধকারে কথা বলা সহজ হয়ে যায়। প্রিয়া ধীরে বলল, যদি সেদিন তুমি না থাকতে তবে আজ আমি এখানে থাকতাম না, নাই স্কুল থাকত, নাই হাসপাতাল। অজয় বলল, যদি আমি না থাকতাম তবে অন্য কেউ থাকত, মানবতা কখনো শেষ হয় না। প্রিয়া হাসল, হয়তো, কিন্তু আমার জন্য সেটা তুমিই ছিলে। দুজনেই চুপ হয়ে গেল। এই নিস্তব্ধতায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু গভীর এক ভরসা। কিছুদিন পর পুলের একদিকে ফাটল দেখা দিল। বর্ষায় সেটা আরও গভীর হল। অজয় প্রথম সেটা লক্ষ্য করল এবং সবাইকে দূরে থাকতে বলল। খবর প্রিয়ার কাছে পৌঁছল। সে দেরি না করে এলো, ইঞ্জিনিয়ার ডাকল এবং মেরামত শুরু হলো। সব শান্তিতে আর দ্রুত শেষ হয়ে গেল। মেরামত শেষ হওয়ার পর অজয় প্রিয়াকে বলল, এখন সত্যি মনে হচ্ছে যে ঋণ শোধ হচ্ছে। প্রিয়া হেসে উত্তর দিল, না, এখন এটা ঋণ নয়, দায়িত্ব আমাদের দুজনের। গ্রামবাসীরা এই বদল অনুভব করতে শুরু করেছিল। আগে সাহায্যকে ওপর থেকে আসা আদেশ মনে করত, এখন তাকে নিজেদের প্রয়োজন মনে করে। স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা করে, হাসপাতালে লোকজন সাহায্য করতে এগিয়ে আসে। বাচ্চারা বড় হয়ে গ্রামে ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করেছে। এক সন্ধ্যায় প্রিয়া শহরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। অজয় জিজ্ঞেস করল, আবার কবে আসবে? প্রিয়া বলল, প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে, নতুবা সব নিজের নিয়মেই চলতে থাকবে। অজয় মাথা নাড়ল। সে প্রথমবার অনুভব করল যে সে একা নয়। গাড়ি চলতে শুরু করল। অজয় পুলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল। নদী বইছিল। সে মনে মনে ভাবল, জীবনও ঠিক এমনই, অনবরত বয়ে চালা।
তফাৎ শুধু এটাই যে এখন তীরগুলো মজবুত হয়ে গেছে। প্রিয়া শহরে ফিরে গেল, কিন্তু গ্রামটি তার মনের ভেতর গেঁথে গেল। সে এক বড় সম্মান পেল। মঞ্চে যখন জিজ্ঞেস করা হলো যে জীবনের সবথেকে বড় শিক্ষা কি, তখন সে বলল, কারোর জীবন বাঁচানো এক মুহূর্তের কাজ নয়, সেটা সারা জীবনের দায়িত্ব হয়ে দাঁড়ায়। সুরজপুরের মানুষ আজ অনুভব করে যে টাকা বড় হতে পারে, পদ উঁচু হতে পারে, কিন্তু সেই মানুষই বড় যে কিছু না চেয়েই কারোর জীবন বাঁচিয়ে দেয়। ঋণ কখনো শেষ হয়নি, তা ভরসায় পরিণত হয়েছিল, আর ভরসার চেয়ে বড় কোনো সম্পর্ক হয় না। এখন আপনারা বলুন বন্ধুরা, যদি অজয়ের জায়গায় আপনারা হতেন, তবে কি আপনারা ঝাঁপ দিতেন এবং বদলে কিছুই চাইতেন না? মানবতা কখনো বৃথা যায় না। সুকর্মের ফল সবসময় পাওয়া যায়, আর ভগবান প্রায় মানুষের রূপেই সাহায্য পাঠান, যেমন অজয়। যদি আপনারা সত্যি এই গল্পটি পড়ে থাকেন, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি আমাদের গল্প আপনাদের মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করে দেবেন, তাসলিমা ভয়েস কে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কমেন্টে আপনাদের গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি।